বিষয়টা হচ্ছে কি, দেশের জনগণ কাকে ভোট দেবে ইউ ডোন্ট নো। আমি জানি না, আপনি জানেন না, তাই না? আমরা তো মনে করি না যে শেখ হাসিনার মতো একটা নির্বাচন হবে, এবং সেটার জন্য তো 5ই আগস্ট হয়নি। একদিকে আপনি ধর্মের আচার আচরণও নিয়েই যেমন একটা বাহাস নতুন করে তৈরি করতেছেন, আর একটা হচ্ছে ভোটারদের কাছেও আপনি সমসুযোগের ফিল্ডটা নষ্ট করতেছেন। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নতুন কোনো উপাদান নয়, কিন্তু এবারের নির্বাচনী প্রচারণার শুরুতেই যেভাবে বিএনপি ও জামায়াত সরাসরি ধর্মীয় বক্তব্য নিয়ে মুখোমুখি অবস্থানে চলে এসেছে, তা নতুন করে প্রশ্ন তুলছে রাজনীতির ভাষা ও সীমা নিয়ে। সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় তারেক রহমানের বক্তব্য, তার জবাবে জামায়াত নেতাদের পাল্টা মন্তব্য, সব মিলিয়ে ভোটের মাঠে আদর্শিক বিতর্কের বদলে ধর্মীয় ব্যাখ্যা ও পাল্টা অভিযোগই বেশি সামনে আসছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ধর্ম কি ভোট আদায়ের হাতিয়ার হয়ে উঠছে? এতে ভোটারদের সিদ্ধান্ত কতটা প্রভাবিত হচ্ছে, আর গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎই বা কোন পথে যাচ্ছে? আজকের আলোচনা আমরা খুঁজে দেখব রাজনীতিতে ধর্মের এই ব্যবহার কতটা যৌক্তিক, কতটা ঝুঁকিপূর্ণ, এবং এর পরিণতি কি হতে পারে। দর্শক, আমি ফার্নাস জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RIC স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক CPB। সে সঙ্গে আরও আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান BNP। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। যেমনটি বলছিলাম যে এবারের রাজনৈতিক বিতর্কের অন্যতম অনুষঙ্গ যোগ করেছে রাজনীতিতে ধর্মের ব্যবহার। সেই জায়গা থেকে জানতেই চাই, রাজনৈতিক দলগুলো কি ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক জনাব রহিন হোসেন প্রিন্স, তাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরকে অভিবাদন। আপনাকে তো বটেই। সেটা হচ্ছে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার, এটা অনেকে বলেন। আমি ইনফ্যাক্ট হ্যাঁ, মানে আপনার কেউ কেউ মানে কি বলে ধর্মানুরাগী মানে নিজেকে কি বলে প্রো ইসলামিস্ট অথবা প্রো সেকুলার নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করার চিন্তা করেন, তো সেটা ইন মেনি কেসেস বলা যেতে পারে যে আপনার রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে। যেমন দেখবেন যে সারা বছর নামাজ বা টুপির সম্পর্ক না থাকলেও ভোটের আগে টুপিটাকে মাথায় দিয়ে ঘুরে বেড়ানো, এটা কোনো দরকার পড়ে না। মানুষ তো তাকে চিনে, একভাবে তার একটা লেবাস পরিবর্তনের কারণ কি তাহলে? না, ওই যে বললাম যে সে মনে করে যে ধর্মপ্রাণ মানুষ হয়তো মানে তার এই বিহেভিয়ারে বা তার এই পোশাকগত কারণে হয়তো মানুষ তাকে পছন্দ করবে, এটা একটা কারণ থাকতে পারে। এটাকে আপনি ব্যবহার বলতে পারেন। বাট আমি মনে করি যে হ্যাঁ, প্রতিটি অনুষ্ঠানে যেমন একটা, যখন আপনি মিলাদে যাবেন, জানাজায় যাবেন, তখন আপনার এক ধরনের পোশাক আদি আমরা দেখে থাকি, মানে কালচারাল ইয়েটা। কিন্তু রাজনীতিতে আপনি দেখবেন যে এই কোনো জায়গায় যে আপনার হয়তো মসজিদে যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে, জুমার নামাজে দাঁড়িয়ে আপনার দোয়া প্রার্থনা করছে, সেখানে তো ন্যাচারালি এটার মধ্যে আই ডোন্ট ফাইন্ড এনি মানে রং। আমি এটার মধ্যে কোনো ইয়ে দেখি না। বিষয়টা হচ্ছে ধর্মের ব্যবহার তখন হতে পারে হয় যদি আপনি কোনো ধর্মের অপব্যাখ্যা দেন, যদি বলেন যে এই দলকে, এই মার্কায় ভোট দিলে আপনি জান্নাতের টিকিট পাবেন, অথবা এই দলকে বা এই প্রতীকে ভোট না দিলে আপনি নাউজুবিল্লাহ আপনি জাহান্নামী হয়ে যাবেন, এই ধরনের ফতোয়া যখন দেওয়া হয়, তখন ওই পার্সপেক্টিভটাকে আমি ধর্মের ব্যবহারের কথা বলি। বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে জামায়াত ধর্মের ব্যবহার করে, অপব্যবহার করে যদি বলি, জান্নাতের টিকিট বিক্রি করছে, কিন্তু জামায়াতের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এর ফলে কি ভোটাররা কোনোভাবে প্রভাবিত হচ্ছে বলে মনে করেন? বিষয়টা আপনার স্বীকার এবং অস্বীকারের বিষয় না। বিএনপি তো নিশ্চয়ই এই ব্যাপারে তারা একটা অভিযোগ উত্থাপন করেছেন, মানে বলেছেন তাদের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে, এবং সেটার পেছনে তো আপনার সঙ্গত কারণ আছে, এবং সেটা মানে এভিডেন্স ওয়াইজ আপনার মানে প্রমাণও আছে। তারা যে কথাগুলো বলেছেন, তাদের নেতাদের তরফ থেকে কথাগুলো বলা হয়েছে, আপনার এই ধরনের বিষয়গুলো আছে। তো এগুলো না হওয়া ভালো, রাজনীতিতে এইগুলো না হওয়া ভালো। তাতে করে হবে কি, প্রকৃত যারা ধর্মপ্রাণ মানুষ তারা ইনফ্যাক্ট বিভ্রান্ত হন, বিব্রত বোধ করেন। এই আচরণগুলো কোনো
পলিটিক্যাল পার্টিজ, কোনো পলিটিশিয়ান অথবা কোনো গোত্রের কাছ থেকে এটা আসলে আপনার প্রত্যাশা করা উচিত না। রাজনীতিকে অ্যাবসলিউটলি রাজনৈতিকভাবেই ব্যবহার করা উচিত। তবে আমি এটা মনে করি না নীতি নৈতিকতা বা ধর্ম বিরোধী রাজনীতি কোনো রাজনীতি না। আপনি যে রাজনীতি করছেন, আপনি সেটা হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি এই যে ধর্মবিশ্বাসী মানুষ হিসাবে আপনাকে নিজেকে মানে কথিত সেকুলার সাজতে হবে সেটা যেমন প্রয়োজন নাই, আপনাকে সেভাবে ইসলামিস্টের লেবাস ধারণ করার আপনার প্রয়োজন নাই। আপনি তাই হওয়া উচিত। মানে খুব সোজা কথা মনে করি। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজস্ব কিছু রাজনীতি, তার কিছু নিজস্ব কর্মসূচি, নিজস্ব কিছু বক্তব্য, নিজস্ব কিছু আপনার দর্শন আছে, সেটি তিনি প্রচার করবেন। এর বাইরে গেলে হয় কি, মানে তাতে করে রাজনীতির যে শালীনতা, রাজনীতির যে সৌন্দর্য, সেটা হারিয়ে যায়। এবং এই ধরনের বাক বিতণ্ডা থেকে যত রাজনীতিকে দূরে রাখা যাবে তত রাজনীতিটা মানে সুন্দর থাকবে, সুস্থ থাকবে, নির্বাচনী পরিবেশটাও ভালো থাকবে। আজই বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামায়াতের এমন কিছু বলা উচিত নয় যা তাদের ঈমানকে পরীক্ষায় ফেলে। রাজনৈতিক বক্তব্য দিয়ে ঈমান যাচাই করা সম্ভব কি, নাকি বিএনপিও আসলে ধর্মের ব্যবহার করে সুযোগ দিতে চাচ্ছে? আপনি যদি অর্ধেক শোনেন আর অর্ধেক ব্যাখ্যা দেন তাহলে হবে পুরো ব্যাখ্যাটা যদি আপনার কাছ থেকে শুনি। না, আপনি যে বক্তব্যটা দিয়েছেন এটা আই থিঙ্ক এটা মানে পুরো না। উনি ওনার বক্তব্যের কোনো অংশের মধ্যে হয়তো এই কথাটি বলেছেন। আমি যেটা মনে করি যে ইমানটাকে ফেইথ, তো ফেইথের পার্শিয়াল কোনো মানে অংশ নাই। একজন মুসলমান তার ফেইথের অংশ, তার ইমানের অংশ হচ্ছে আমি যেটা মনে করি, ক্ষুদ্র জ্ঞানে মনে করি, একজন মুসলমান তিনি তার ইমানের বিষয়টা হচ্ছে তিনি তার মাবুদ আল্লাহ যে তার স্রষ্টা এটাকে মানে মানা, এবং মানে তিনি ছাড়া কোনো মাবুদ নাই এটা বিশ্বাস করা, এবং আল্লাহর তরফ থেকে আপনার মানে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নাজিল হয়েছে সেটা মান্য করা এবং সেটাকে বিশ্বাস করা, এবং এটাও সাথে সাথে মান্য করা যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, তিনি শেষ নবী। অর্থাৎ নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড, অথবা ভাবতে হবে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্য লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ। এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিলিফ। এই জায়গার যদি কোনো ডেভিয়েশন না ঘটে, মানে আমি খুব মোটা দাগের কথা বলি, ইমানের যে কথাটা আপনি বলছেন, আমি ইমান বলতে এইটুকু বুঝি যে এই জায়গার মধ্যে যার বিলিফটা ফার্ম তিনি ইমানের পরীক্ষা উত্তীর্ণ, আর যিনি এই পরীক্ষাটায় মানে উত্তীর্ণ নন, যার কোনো কনফিউশন আছে অ্যাকর্ডিং টু বিলিফ ইন ইসলাম, তখন তাকে আপনি মানে বলতে পারেন না, তার বেলা আপনি বলতেন তিনি ইমানের পরীক্ষা আছেন অথবা পরীক্ষায় নেই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব রহিন হোসেন প্রিন্স, আল্লাহর কসম দিয়েও নির্বাচনী প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, রাজনীতিতে ধর্মের ব্যবহার কতটা যৌক্তিক, কতটা ঝুঁকিপূর্ণ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ রিপন ভাই সহ ধন্যবাদ যারা শুনছেন, শুভেচ্ছা জানাচ্ছি এই রাতে। না দেখেন, আমার বিবেচনায় আপনার আলোচনার তো যেটা আমি আসছি সেখানে, এবং আপনি সূচনায় একটা বাক্য বলেছেন যে আমাদের এই যে ধর্মের ব্যবহার যেটা দেখছি তাতে আমাদের গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যতের প্রশ্নটা তুলেছেন। সেই বিবেচনা এটা খুব মানে গভীর আলোচনা এবং সময় নিয়ে নানাভাবে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমি যদি সরাসরি বলি, আমি ওই রাজনীতি ধর্মের ব্যবহারের জায়গার একটু আগে আসি। দেখেন, আমরা যখন এই ভোটটা করতে যাই, জাতীয় সংসদ হোক বা আমাদের এটা তো করতে যাই যে আমরা যে শাসন ব্যবস্থা অধীনে আছি, এই শাসন ব্যবস্থায় কে নির্বাচিত হয়ে কি কি কাজ করবে এটাই, এবং জনগণ ভোট দেবে, সেই ভোটের উপরে তার প্রতিনিধি নির্বাচন করবে। এবং বিবেচনাটা হয় যে ভোটারদের কাছে অসম এমন কিছু না করাটাই যুক্তিসঙ্গত হবে যাতে করে তার নানা ধরনের বায়াসনেস কাজ করে, প্রকৃতপক্ষে সে যেভাবে বাঁচতে চায় সেটা যাতে না পারে। এবার আমাকে আরেকটা বিবেচনা রাখতে হবে, আমি কোন সমাজ, আমার ওই ভোটার মানুষের কি বলে যে সংস্কৃতির স্তর কোন পর্যন্ত, তার উপরে দাঁড়ায় করতে হবে। এখন যে দেশে আমরা এখন এই কথাগুলো বলছি, যার জন্য কিন্তু অনেক আগেই আমরা আলোচনা করছি, এবং কম বেশি আমার মনে হয় মেজর কোনো দ্বিমত নেই যে আমাদের একটা নির্বাচনের সুযোগ দিতে গেলে যেমন আমরা টাকার খেলাটা বন্ধ করতে বলি, ভয়ের রাজত্ব পেশি শক্তি বন্ধ করতে পারি, একই সাথে কিন্তু যে সাম্প্রদায়িক প্রচার প্রচারণা শব্দটা খেয়াল করেন, আমরা সাম্প্রদায়িক প্রচার প্রচারণার কথা বলি,
এবং এমনকি আঞ্চলিক প্রচার প্রচারণার কথাও বলি, যে সেইটাও বন্ধ করা দরকার। প্রশাসনিক কারসাজি তো আছে, তা সেইটা আমরা যে আলোচনাটা করি তার মানে হচ্ছে যদি আমরা মানে সাম্প্রদায়িকতা তো আমাদের দেশে ধরেন অধিকাংশ মানুষ মুসলিম, সেই জন্য এই ধর্মের ব্যবহার হয়। ইন্ডিয়াতে হিন্দু ধর্ম, অন্য জায়গায় এইগুলোই, শুধু বাংলাদেশ না, কিন্তু এটা তো পুরো দুনিয়াতেই এটা হচ্ছে এবং এখন এটা সম্প্রতিকালে বাড়ছেও। তাহলে সেই ব্যবহারটা এবার আমরা আসি যে ভোটারদের ক্ষেত্রে প্রভাবটা কি পড়ে। মোটেই পজিটিভ প্রভাব পড়ে আমাদের কাছে তা মনে হয় না। যেমন ব্যাখ্যা অপব্যাখ্যা, এই আপনি এই পয়েন্ট গেতে গেলে তো এই মাঠে তো সেটা সম্ভব না, উচিত না। তাহলে এইটা নিয়েই তো একটা বাহাস শুরু হবে। তা সুতরাং এইটা আমরা দেখছি এখন শুধু আপনি মুক্তিযুদ্ধের সময় আমরা দেখলাম না যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি যারা বিরোধিতা করলো, যারা হত্যাযজ্ঞ সংগঠিত করলো, যুদ্ধ অপরাধের মতো অপরাধ তারা করলো, তারা কিন্তু এটা করলো ইন দ্য নেম অফ ধর্ম, তারা তো ওই রক্ষার জন্যই করলো। তাহলে এই জায়গাগুলো, এবং ইতিমধ্যেও আপনি দেখবেন যারা এটা নিয়ে করছে, আমি তাদের সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এমন কথা বলছেন যাতে করে অনেক ধর্ম পালনকারী মানুষ শুধু না, যারা আলেম সমাজ তারা এদের বিরোধিতা করতেছে। তার মানে আপনি ওই রকম জায়গাটা করলে একদিকে আপনি ধর্মের আচার আচরণও নিয়েই যেমন একটা বাহাস নতুন করে তৈরি করতেছেন, আর একটা হচ্ছে ভোটারদের কাছেও আপনি সমসুযোগের ফিল্ডটা নষ্ট করতেছেন। এটা হয় কেন? কথা সোজা, যেটা আপনি আপনার প্রশ্নটা তুলেছেন, আমার বিবেচনায় এগুলো হয় প্রধানত ভোটার বলতে আমি আগেই বলেছি চেতনার স্তর আমাদের মানুষের, সেই ভোটারকে জয় করার জন্য। আপনি যেমন খালি বাংলাদেশ না, আমি বললাম পাশের মোদিরকে আপনি হিসাব করে দেখেন, মিলে যাবে কিন্তু ঘটনাগুলো আর কি, কোথাও কম বেশি। আমি এটা বলছি না, আমি খালি ওই অ্যাটিটিউডের কথা বলছি। তাহলে এই ব্যবহারটা এটা মোটেই মানে যুক্তিসঙ্গত বলে মনে হয় না। শুধু তাই না, আপনি দেখবেন আমার অভিযোগটা আরেকটু অন্য জায়গায়, যে আমরা কিন্তু এটা নিয়ে নানা সময় আলোচনা করেছি। আমরা বলতে আমি শুধু আমাদের দল না, সবাই নির্বাচন নিয়ে, এবং আমাদের এখন যে আরপিও আছে, যে আচরণবিধি আছে, তাতে কিন্তু এগুলো নিষিদ্ধ। এবং আমি শুধুমাত্র ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কথা বলছি। আপনি যদি খেয়াল করে দেখেন যে এইখানে রাজনৈতিক অঙ্গনে অনেক দল বিভিন্ন সময় তারাও কিন্তু তাদের মতো ব্যবহার করেছে, এবং এখনো যে করছে না তা কিন্তু বলা যাবে না। সুতরাং যারা রাজনীতিতে ধর্ম নিয়ে রাজনীতি করে শুধু তাদের না, এবং আপনি খুঁজে দেখলে আরো অনেকের দিকে তাকাইলে দেখবেন, এমনকি ওই যে তার মার্কা, তার যে স্লোগান উচ্চারণ, এগুলো সবই কম বেশি জানা। রাজনীতি কি রাজনীতিতে মাইলেজ দেয় না, তা তো বটেই, এটা তো একটা সংকট তৈরি করে। কিন্তু যে ঘটনাটা ঘটে সেটা সবই করা হচ্ছে একটা সাময়িক লাভালাভের জন্য। সেই লাভটা কি? যে আমি আমার ভোটটা যাতে পাবো। কিন্তু আপনি ভোটটা যে কারণে পেতে চান, যে গণতান্ত্রিক কারণে আপনি এক নম্বর পেতে চাইবেন, আর একটা কাজও আছে আমাদের বিবেচনা। আপনি খালি জনগণকে ভোট তো পাবেন না, আপনি জনগণের চেতনার স্তর তো উন্নত করবেন, যাতে করে আপনি যদি নির্বাচিত হন বা যারা ক্ষমতায় যাবে তারা যে কথাগুলো বলবে, জনগণ যাতে ওই কথা অনুযায়ী সে তার কার্যক্রমগুলো করতে পারে। তা আপনার কিন্তু খালি ভোট নেওয়া না, তাকে কিন্তু ভোটের আলোচনা বা বন্য আলোচনার মধ্যে তার চেতনার স্তর উন্নত করার কাজটাও করা দরকার। তা আমি যেমন এইটার মধ্য দিয়ে তার কাছ থেকে একটা কি বলবো যথার্থ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ না করে ভোট নেয়ার কাজটা করছি, আরেকটা তাকেও কিন্তু একটা ভুল শিক্ষার জায়গাও দিচ্ছে এই ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিসের প্রেক্ষিতে আমি বলছি। সুতরাং এইটা আমাদের কাম্য না, এবং আমি মনে করি যে এটা আমাদের নিশ্চয়ই যার যার দল টল সেগুলো আমরা তো যেমন বিবেচনা করব, একই সাথে এক্ষেত্রেও আইনের তার প্রয়োগ যথাযথ হওয়াটা দরকার। যেহেতু আমরা সবাই মিলে একমত হয়ে আমাদের আরপিও আচরণবিধিতে এইগুলোতে নিষিদ্ধ করার কথা বলেছি, কিন্তু সেইটা হয়নি। এবং অন্য যে কোনো সময়ের তুলনায় এইবারে এই নির্বাচনী কাজ শুরু না তার আগে থেকেই এইটা কিন্তু আমি বলবো একটা ভয়াবহ রূপ ধারণ করছে। এবং ভয়াবহ রূপ যখন ধারণ করে তখন হয় কি, এক পক্ষ যখন এটা মনে হয় যে এক পক্ষে সে বলছে, তখন কিন্তু অন্যরাও এর বিরুদ্ধে কথাবার্তা শুরু করে। তো যেটা তো মোটেই ভালো না, কারণ ভোটের ময়দানে তো আমরা ধর্ম নিয়ে বাহাস করবো না, দরকারটা কি? এটা তো অপ্রয়োজনীয়। সেটা যার যার ধর্ম সে পালন করবে, একই ধর্মের মধ্যে নানা যে তরিকা আছে সেটি নিয়ে কথাবার্তা আলিম সমাজ তার কাজটা করুক, বা আরও সব পার্টিসিপেট করতে পারে। কিন্তু ভোটের ময়দানে এইটা আমাদের যে ভোটের সমসুযোগের যে কথাটা বলি, এটা সমসুযোগের জায়গায় অসমসুযোগ করে, নতুন নতুন সংকট তৈরি করে, অসহিষ্ণুতা করে, এবং এই ধরনের মানে সাম্প্রদায়িক আচরণ, ধর্ম, সেটাকে বেশি ব্যবহারের করার মধ্য দিয়ে কিন্তু আপনি স্থানীয়, আঞ্চলিক, কেন্দ্রীয় পর্যায়ে নতুন নতুন সংকটও তৈরি হতে পারে। ইতিমধ্যে হয়েছে, ওই যে আপনি দেখলেন যে প্রথম প্রচারণায় হয়তোবা অনেককে হয়তো এটাকে প্রতিবাদ করতে হতো না বা একটা পাল্টা বলতে হতো না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গেছে এটা না বলেও কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না। আমরাও তো দেখছি,
আমরাও প্রচারের মধ্যে যে এবং দেখছি ধর্মের পাশাপাশি আমরা যে দেখছি যে মানুষের এই নির্বাচনী কথাগুলো আসে। প্রচারণায় কিন্তু ৭১ কিংবা মুক্তিযুদ্ধ আসছে, সেটি কি আসলে নির্বাচন কেন্দ্রিক কিনা কিংবা প্রতিপক্ষকে আক্রমণের হাতিয়ার কিনা, সে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, শুধু ধর্ম নয়, আমরা দেখছি যে নির্বাচনের প্রচারণায় উঠে আসছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা ৭১ প্রসঙ্গ, সেটি কি প্রতিপক্ষকে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে? না, দেখুন, আমি প্রতিপক্ষর তো ভিন্ন, মানে কি, আপনি ধরে নেন ক্ষমতায় একজন ছিল বা ছিল না, বা তাদের একটা উদাহরণ দিই, ধরে নেন যে ভূমি ব্যবস্থাপনার পলিসি কি, বিএনপি একরকম বললো, কমিউনিস্ট পার্টি একরকম বললো, জামাত ইসলাম একরকম বললো, তারপরে ধরেন জাতীয় পার্টি, মানে যারা নির্বাচনে আছে তারা হয়তো বললো, তা সেইটা নিয়ে তো পরস্পর যুক্তিতর্ক আসতে পারে। সেই যুক্তিতর্কে তো কোনো অসুবিধা হয় না। সেই যুক্তিতর্কের মধ্য দিয়ে আমার মনে হয় যে তাতে পাল্টাপাল্টিটাকে আমাদের ধরা উচিত না। তো এখন মুক্তিযুদ্ধ তো আমাদের ভিত্তি। তো এখন সেই মুক্তিযুদ্ধ নিয়ে হয়তো ধরেন মুক্তিযুদ্ধের ব্যাখ্যাকারী কেউ তো এটার অপব্যবহার করছে, একেবারে কর্তৃত্ববাদী স্বৈরাচারী কর্তৃত্ব রক্ষার জন্য ব্যবহার করছে। বিগত সময় আমরা দেখেছি মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করা আমি সেটাই হয়েছে। বলছি না, আমি বলছি ওটা ব্যবহার করেছে। তো এখন একজন যখন ব্যবহার করেছে, এটা তো কেউ এটাকে বেশি ব্যবহার করতে পারে, কক্ষিগত করার চেষ্টা করতে পারে। সেইটার জন্য সেই প্রশ্ন নিয়ে আপনি যুক্তিপূর্ণ আলোচনা যে কোনো বিষয় হওয়াটা কোনো অস্বাভাবিক না, কিন্তু এই পয়েন্ট তো অবশ্যই আসবে। আপনি যখন একটা দেশে রাজনীতি, ভোট এটা করছেন, কেউ যদি সেই দেশের বিরুদ্ধে তাদের অবস্থান থাকে, সেইটাকে বললে আমি এটাকে পাল্টাপাল্টি মনে করি না। কিন্তু আমাদের সবই আলোচনা একটা সহনশীলতার সাথে যুক্তিপূর্ণভাবে করেই আগানোটা দরকার বলে মনে করি। যেটা আপনি দেখেন ধর্মের ক্ষেত্রে, এটা তো এত সেন্সিটিভ, আপনি অনেকে তো কথাও বলবে না, কথা বলতে গেলেও তো আপনি বেশি আলোচনা করে আগানো যায় না। তাহলে ওইটা কিন্তু মানে ওইটার সাথে অন্যটা মেলানোর একেবারেই আমি যুক্তিগত অসংখ্য কারণ ধন্যবাদ দেখি না। জানাচ্ছি জনাব কিন্তু রহিম বরঞ্চ হোসেন। আমি এইটুক বলেই শেষ করি। দেখেন, আজকে নির্বাচন মাত্র অল্প কয়েকদিন পরে, আমাদের এখন তো উচিত কি ছিল আরো আগে থেকে, যে আসন্ন নির্বাচনে আগামীতে পার্লামেন্ট কে কিভাবে সাজাবে, পার্লামেন্টকে কি কিভাবে হওয়া দরকার। আমি পার্লামেন্টের একটা কথা বললাম, কারণ পার্লামেন্ট থেকে যে রিপন ভাই সহ আমরা দীর্ঘদিন ধরে পার্লামেন্ট মেম্বার হলে তার সুযোগ সুবিধা অন্য কি হওয়া উচিত না উচিত দীর্ঘ আলোচনা করেছি। দেখেন, এখন কিন্তু সে আলোচনায় আমরা ঢুকতে পারলাম না। এমনকি কারা কিভাবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে গড়তে চায়, মানুষ এবং দেশটাকে কিভাবে নিতে চায়, তার আন্তর্জাতিক পলিসি কি, দেশের অর্থনীতি কি, অমুক পলিসি, কোনোটা আলোচনার মধ্যে আসতে পারলাম না। এই আলোচনাগুলো যদি আসে, তাহলে আমার ধারণা যে এই ধরনের একটু আমরা প্রাসঙ্গিক আলোচনা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। তর্ক বিতর্কই আমাদেরকে এবং যারা শোনে সাধারণ মানুষ, তাদেরও কিন্তু চিন্তার খোরাক যোগায় এবং তাদের প্রতিনিধি বা কোন দলের প্রতিনিধিত্ব তারা চায় সেটা বাছাইয়ের ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, বরগুনা ২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ দাবি করেছেন আমেরিকাও চাচ্ছে জামায়াতের নেতৃত্বে সরকার হোক। এর আগে নিশ্চয় আপনার মনে আছে, ওয়াশিংটন পোস্টের আমরা একটা প্রতিবেদনে দেখেছিলাম যে যেখানে উঠে এসেছে যে জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। এই প্রতিবেদনের বিষয়ে বিএনপির আসলে প্রতিক্রিয়া কিংবা ভাবনাটা কি? এটা একটা হচ্ছে এখানে পক্ষ বিএনপি তৃতীয়, প্রথম পক্ষ হচ্ছে মানে একটা পক্ষ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটা পক্ষ মানে যারা নিউজটা ছেপেছেন সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট, তাই না? তারা তো ভাবতেই পারে, একটা পত্রিকার রিপোর্টকে তো আমি আমেরিকান গভর্নমেন্টের মানে ভাষ্য হিসেবে মনে করি না। তবে তাদের যে মানে কমিউনিকেশনটা, যে কনভারসেশনটা পরবর্তীতে যেটা লিক হয়েছে অথবা মানে পত্রিকায় এসেছে, সেটার মধ্যে মানে আলোচনার মধ্যে মনে হয়েছে জামাত যদি মানে কোনো কারণে যদি মানে মেজরিটি পেয়ে যায়, অর্থাৎ গভর্নমেন্ট গঠন করে, তো সেক্ষেত্রে মানে জামাতকে বাগে রাখার জন্য গার্মেন্টস দিয়ে, অর্থাৎ যেহেতু ইউএস হচ্ছে লার্জেস্ট ইম্পোর্টার আমাদের গার্মেন্টসের, সেটা তারা মানে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, এর ধরনের একটা রিমেডির কথা আমরা জানি। বিষয়টা হচ্ছে দেশের জনগণ কাকে ভোট দেবে ইউ ডোন্ট নো, আমি জানি না, আপনি জানেন না, তাই না? আমরা তো মনে করি না যে শেখ হাসিনার মতো একটা নির্বাচন হবে, এবং সেটার জন্য তো ৫ই আগস্ট হয়নি। এবং একটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে যদি এরকম গোপন আতাত কিংবা আলোচনা চলে, সেটা আসলে সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর কিনা? একটা বলি, আপনি নিশ্চয়ই গত এক সপ্তাহ হয়নি, এক সপ্তাহ আগে সুইজারল্যান্ডের দাভোসে একটা ইকোনমিক সামিট হলো। সেখানে আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে, কানাডার প্রধানমন্ত্রী কার্নি তিনি কি মন্তব্য করেছেন? তিনি বলেছেন যে পৃথিবী ভবিষ্যতে
এখন ট্রাম্পীয় যেই সময়টা পার করছে এখান থেকে একটি স্বাভাবিক সময় ফিরতে পারবে কিনা এটা নিয়ে তিনি মানে শঙ্কা ব্যক্ত করেছেন। এবং রাষ্ট্রগুলো তাদের স্বাধীন ইচ্ছায়, আপনি গতিমুখের কথা বললেন তো, রাষ্ট্রগুলো তার স্বাধীন ইচ্ছায় চলবে কি না সেটা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন। আসলে গ্লোবাল অর্ডারের মধ্যে এক ধরনের বড় মাপের মানে পরিবর্তন চলে আসছে। এই গ্লোবাল অর্ডারটা এই চেঞ্জ সিনারিওতে এটার সাথে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য যে দূরদর্শী নেতৃত্ব, যে সক্ষম নেতৃত্ব দরকার হবে ভবিষ্যৎ বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এখানে আপনার মানে কি বলে কোনো ইনস্টলড গভর্নমেন্ট মানে কারোর বসিয়ে দেওয়া গভর্নমেন্ট, কারো ইচ্ছায় আসা গভর্নমেন্ট দিয়ে তো চলবে না। জনগণের শাসন, জনগণের প্রতিনিধি বেছে নেওয়ার একটা সুযোগ থাকে। বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ কতটা জনগণের হাতে রয়েছে? বিগত সময়ে আমরা দিল্লির দাদাগিরির কথা শুনেছি, হেজিমনির কথা শুনেছি। আমরা কি আবারও কোনো বড় পরাশক্তির কালো ছায়ায় চলে যাচ্ছে কিনা সেই আলোচনায় ফিরবো। জনাব আসাদুজ্জামান রিপন, আবারও বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমি আপনার কাছে ফিরবো। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্ট যে আবারও বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর আসাদুজ্জামান রিপন, বিগত সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা ভারতের নগ্ন হস্তক্ষেপ দেখেছি, হেজিমনি দেখেছি, নির্বাচনী নসিহত দেখেছি। আবারও কি অন্য কোনো পরাশক্তির কালো ছায়ায় পড়তে যাচ্ছে বাংলাদেশ? দেখুন, ভারতের কথা যেটা আপনি তুললেন সেটা আমি এইভাবে বলতে চাই, ভারত বাংলাদেশে গণতন্ত্র চাইতো না। ভারত বাংলাদেশের জনগণের পছন্দ অনুযায়ী একটি সরকার নির্বাচিত হোক সেটা চাইতো না। তারা চাইতো এখানে তাদের একজন নায়েব থাকবে, জমিদার যেমন নায়েব থাকে একজন নায়েব থাকবে, অথবা এইভাবে বলতে পারেন দিল্লিতে আগে যেমন বাদশা ছিলেন, রাজা বাদশারা ছিলেন, এই দিদেন পূর্ব বাংলায় একজন সুবেদার নিয়োগ করত। যেমন আপনার সুবেদার মির্জুমুলার কামানের গল্প শোনেন নাই, গুলিস্তানে মির্জুমুলার কামান ছিল, এরকম তারা সুবেদারের, শেখ হাসিনাকে তারা সুবেদার মতো মনে করত যে তাদের স্বার্থ সংরক্ষণ করবে। এবং শেখ হাসিনা তো মানে অকপটের স্বীকারও করছে যে ভারতকে এত কিছু দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। আপনি সভরেন কান্ট্রি যদি একজন সভরেন প্রাইম মিনিস্টার হন, আপনাকে এত কিছু, কে আপনাকে এত কিছু দিতে বলেছে? কেন আপনি এত কিছু দেবেন? ইয়েস, বাইলেটারাল রিলেশনশিপ, মিউচুয়াল রিলেশনশিপের প্রতি আমি রেসপেক্ট রাখবো, অফকোর্স রাখবো। আমার নেইবার, আমি মানে তার সাথে আমার একটা মিউচুয়াল রিলেশন থাকবে, পারস্পরিক স্বার্থে থাকবে, কিন্তু আপনি এত কিছু দিতে হবে কেন? ফর হোয়াট? বিকজ আপনি ইলেক্টেড গভর্নমেন্ট না, আপনি জনগণের হাতে ভোটে নির্বাচিত হননি। আপনি জানেন যে ভারত আপনাকে না রক্ষা করলে আপনি থাকতে পারবেন না। ফাইনালি ভারত আপনাকে রক্ষা করতে পারেনি। ইট ইজ দ্য পিপুল। পিপুল রাখে, পিপুল নির্বাচিত করে, পিপুল রাখে, পিপুল তাড়াই দেয় যদি পিপুলের অ্যাসপিরেশনের বাইরে আপনি চলে যান। তো আপনি যেটা বললেন যে ভারত তার হেজিমনির কারণে এখানে সে একটা পুতুল সরকার রাখতে চাইতো, এবং ভারত তো বাংলাদেশের যে একটা মুক্তিযুদ্ধে, এই যে মানে মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে চেতাইতে চাইতে তো যে কোথায় চলে গেছিল আওয়ামী লীগ, খালি কথায় কথায় চেতনার ফেনা তুলতো। আসলে তার কি কখনো ভারত কি জিজ্ঞেস করছিল? অথবা যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, যারা চেতনাকে আফোর্ড করার কথা বলেন, বা এটাকে তার অনেক বেশি স্পর্শকাতর বিষয় মনে করেন, ডিড দে আস্ক ইন্ডিয়া? তারা কি ইন্ডিয়াকে কখনো জিজ্ঞেস করছে যে তুমি 16 ডিসেম্বরে তোমার প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয়, এই মুক্তিযুদ্ধের বিজয়টাকে বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের বিজয় হিসেবে তোমরা কেন রিকগনাইজ করো না? তোমরা কেন এটাকে ভারতের বিজয় মনে করো? যখন তুমি ভারতের বিজয় মনে করো তখন আমার বিজয় তো আত্মসাৎ হয়ে যায়। ক্ষমতায় গেলে বিএনপি সে প্রশ্ন কি করবে? আমার বিজয় সেটা আসেন না, আমি সে তো পরের কথা। আমি বলতে চাচ্ছি যারা যত চেতনা পার্টি, অল দো চেতনা পার্টি, তারা কি কখনো জিজ্ঞেস করছে কথা? মানে অর্থাৎ তারা কি প্রশ্নটা তুলছে কখনো? না, তুলে নাই। ওই প্রশ্নটা বাকি রেখে তারপরে আওয়ামী লীগের সুরে সুরে সরে সরে তারা ওই চেতনা করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। ইয়েস, অফকোর্স উই শুড আস্ক। আমি তো এই ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো কারণ নাই। আমি স্ট্রেট কাট বলতে চাই, নট অনলি ইন্ডিয়া, আমার দলের তো মূল স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। একদম স্পষ্ট। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর আসাদুজ্জামান রিপন। জনাব রহিম হোসেন প্রিন্স, তারেক রহমানের সৃষ্ট যে স্লোগানটি, তিনি যে স্লোগানটিকে তিনি এটাকে মানে মোটো করেছেন, যেটা তিনি যে স্পিডটা তিনি ছড়িয়ে দিতে চান,
যে সবার উপরে বাংলাদেশ, জি, ধন্যবাদ সবার জানাচ্ছি। আগে বাংলাদেশ। আবারও ধন্যবাদ জানাচ্ছি সেটা ডক্টর যদি রাসেল হয়, রিপন। জনাব রহিম হোসেন তাহলে তো প্রিন্স। সেটা ইন্ডিভিজুয়ালি কাউকে বলার বা কাউকে জিজ্ঞেস করার কিছু জি, থাকে না। শেখ হাসিনার রেকর্ড করা ভাষণ প্রচারের সুযোগ দিয়ে ভারত আসলে কি প্রমাণ করতে চায়? শেখ হাসিনা কি এখনো ভারতের তুরুপের তাস? না, তুরুপের তাস কিনা সেটা জানি না, কিন্তু তারা তো তাকে আশ্রয় দিয়েছে এবং সেটা তো আর কোনো গোপন কিছু নাই, সেটা তো আমরা দেখছি। কিন্তু আমি যেটা দেখি, আমার ধারণা যে কারণে হয়তো কথাটা বলছেন, সম্প্রতিকালে কিন্তু ইন্ডিয়া মানে তারা যেভাবে কথা বলার চেষ্টা করছে, আমার ধারণা যে আগামী দিনে যে তারা এই জায়গাটায় থাকতে পারবে না। দুশো লাইনে যদি অলরেডি শেষ করেন জনাব তারা রহিম এটা হোসেন বলছে যে আগে আমরা এক ঝুড়িতে ডিম রাখতাম, এখন আমরা নানা ঝুড়িতে ডিম রাখতে চাই। কিন্তু কথাটা হচ্ছে এই, সে ডিম রাখবে তার স্বার্থ রক্ষার জন্য, সে চাইতেই পারে, একটা দেশ চাইবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করে আমাদের যে নিজস্ব অধিকার, ভারতের সাথে অমীমাংসিত ইস্যু সহ আমাদের অতীত দিনে তাদের কার্যক্রম, সেই জায়গাটাই জরুরি কাজ বলে আমার কাছে মনে হয়। আমি যেটা বলতে চাই, আমি রহিম হোসেন প্রিন্সের এই এক লাইনে শেষ করতে হবে। ন্যারেটিভের সাথে আমি একমত নই যে ভারত এক ঝুড়িতে সব ডিম রাখতে চায় না। ভারত এক ঝুড়িতে ডিম রাখতে চায়। শেখ হাসিনাকে যে দিল্লিতে যে কথা বলার সুযোগটা দিল, বিকজ শেখ হাসিনা এতদিন যে কথাবার্তাগুলো তার দলীয় নেতাকর্মীদের সামনে বিভিন্ন সময় মানে বলছিলেন, তিনি অসংখ্য ধন্যবাদ সেই কথাগুলোই জানাচ্ছি ভারতের কথা, সেই কথাগুলোই ভারতের কথা, শেখ হাসিনাকে দিয়ে ওই কথাগুলো আবার বলে। গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।